নমস্কার। ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এই এক্সামের যে ফর্ম ফিল আপ চলছে তাকে টার্গেট করে আমরা যে অঙ্কের সিরিজটা শুরু করেছিলাম এটা সেই সিরিজেরই আর একটা ভিডিও। এই ভিডিওটা মেনসুরেশন বা পরিমিতির ওপর করা হচ্ছে। মাত্র 5টা কোশ্চেন নেওয়া হয়েছে, যে 5টা কোশ্চেনের প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা এই 5টা কোশ্চেন পরপর দেখে নেব। এছাড়াও এই প্লেলিস্টে আরও কিছু ভিডিও আপলোড করা রয়েছে, যাদের প্রয়োজন মনে হবে সামনে পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করছে, তারা ওই ভিডিওগুলোকেও বারবার দেখার চেষ্টা করবে। আমি সরাসরি ভিডিওর 1 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেন কি বলা আছে? যদি একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি ধারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদিও এই অঙ্কটা বর্গাকার ক্ষেত্রের কথা বলা আছে, আপাতদৃষ্টিতে মনে হতে পারে এই অঙ্কটা মেনসুরেশন বা পরিমিতির অঙ্ক, কিন্তু আসলে এই অঙ্কটা পার্সেন্টেজ চ্যাপ্টার অঙ্ক। এখানেতে কোনো মেনসুরেশন বা পরিমিতির ফর্মুলা ব্যবহার হয় না বা প্রয়োজন হয় না। এটা সরাসরি পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করা যায়। পার্সেন্টেজে কি কনসেপ্ট বলা আছে? যে এরকম দুটো ডাইমেনশনের যেকোনো জিনিস, এক্ষেত্রে বর্গক্ষেত্র বলা আছে, যদি এর কোনো একটা জিনিসকে একটা পার্সেন্টেজ বাড়ানো হয়, এরিয়া বা ক্ষেত্রফলে কি এফেক্ট হবে? যে জিনিসটা বাড়ানো হচ্ছে ঠিক কম্পাউন্ড এফেক্ট। এখানে 10% বাড়ানোর কথা বলা আছে, আমরা 10 টাকে নিয়েই কাজ করব, অর্থাৎ 21%। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 2 বছরে যেটা হয়, এটাকে কম্পাউন্ড এফেক্ট বলা হয়। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও একই রকম হবে। যদি 10% করে ইন্টারেস্ট হয় পার অ্যানাম, তাহলে 2 বছর শেষে ইন্টারেস্ট হয়ে যায় 21%। সিমিলারলি এই জিনিসটাও তাই হয়, কারণ এর এফেক্টটা হয় কম্পাউন্ড এফেক্ট। সেই জন্য এর ক্যালকুলেশনটা কি হয়, যদি এটা বর্গক্ষেত্র না দিয়ে আয়তক্ষেত্রও দিত, এ বি দুটো আলাদা আলাদা, তখন কি হতো, এ হয়তো 10% বাড়ছে, এটা 5% বাড়ছে। তখন আমরা কি করতাম, 10 প্লাস এটা 5 আছে, 5 প্লাস 10 ইন্টু 5/100, এই পার্সেন্টেজের বৃদ্ধি হতো। যদি একটা বাড়ে আর একটা কমে, সেক্ষেত্রে কি করবো, যেটা বাড়বে সেটাকে আমরা প্লাস, যেটা কমবে সেটাকে আমরা মাইনাস ধরবো। এবং এই প্রথম দুটোর পরে এই যে চিহ্নটা, এই চিহ্নটা কি হবে, এই দুটো যদি অপোজিট হয় তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে। আর এই দুটো যদি, এই দুটো প্লাস এবং মাইনাস দুটো যদি সেম চিহ্ন হয় তাহলে এটা সেম প্লাস হয়ে যাবে। যদি অপোজিট সাইন হয় তাহলে এটা মাইনাস হবে। অর্থাৎ এখানে প্লাস মাইনাসে সিম্পলি গুণ করা হয়, প্লাস মাইনাসে গুণ করে মাইনাস হয়। যদি দুটোই মাইনাস থাকতো তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যেত। তাহলে যেটা আর পরেরটাতে কি হবে, এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে, a ইন্টু বি বাই 100 যা থাকবে, যেরকম অঙ্কে ডেটা দেওয়া থাকবে। তাহলে ফর্মুলাটা এইভাবে মনে রাখবো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এই পার্সেন্টেজের চেঞ্জেস হবে। এখন যেটা বাড়বে সেটাকে আমরা প্লাস দিয়ে, আর যেটা কমবে সেটাকে মাইনাস দিয়ে লিখবো। এবং এই যে সাইনটা আছে সেটা এই দুটো সাইনের গুণ করে লিখবো। এর ফলে যদি পজিটিভ অ্যান্সার আসে দ্যাট ইজ বাড়বে, যদি নেগেটিভ অ্যান্সার আসে তাহলে কমবে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 21% পজিটিভ, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এটা মুখোমুখি করা যায় পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে, এতে মেনসুরেশনের কোনো কনসেপ্ট কাজে লাগে না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। একটি দড়ির সাহায্যে একটি খুঁটিতে একটি গরুকে বাঁধা আছে। দড়িটির দৈর্ঘ্য কত হলে গরুটি সর্বাধিক 9,856 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে? এটা কি ধরনের ঘটনাটা, যে এইরকম একটা পয়েন্টে একটা গরুকে বাঁধা আছে, পয়েন্টে। এটা যদি আমার দড়ি হয়, তাহলে এই জায়গাটায় গরুটা বাঁধা আছে, এইটাকে আমি লিখে দিলাম যে আর। দড়িটা, গরু যখন ঘাস খাবে তখন সে কিভাবে খাবে, এইরকম পুরো জায়গাটা একটা বৃত্তর মতো জায়গা কমপ্লিট করবে। অর্থাৎ আমাকে এই বৃত্তের এরিয়াটা বলা আছে 9,856 বর্গমিটার। কি জানতে চেয়েছে, দড়িটির দৈর্ঘ্য কত হলে, দড়িটির দৈর্ঘ্য অর্থাৎ আর, এটা যদি দড়ি হয় তবেই এই পুরো জায়গাটা বৃত্তাকারে ঘুরে ঘুরে খেতে পারবে। বাঁধা থাকবে কোন জায়গাটায়, এই পয়েন্টে বাঁধা থাকবে, গরুটা থাকবে এই জায়গায়। এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে কি না, বৃত্তের ফর্মুলা ইউজ হবে, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ারটা কি, বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল। এক্ষেত্রে পাই আর স্কোয়ার সমান আমার বলাই আছে 9,856। কি বের করতে হবে, আর। আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, সেটাই হবে এক্ষেত্রে দড়ির দৈর্ঘ্য। তাহলে আর এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করব, আর স্কোয়ার ইকুয়ালস টু 9856 বাই পাই। পায়ের ভ্যালু আমরা এক্ষেত্রে 22/7 পুট করে দেবো। এবার এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি যদি মুখে মুখে পারা যায় ভালো, যদি না পারা যায় আমরা 2 দিয়ে বা 11 দিয়ে কোনো কিছু দিয়ে কাটে ট্রাই করব। এই ক্ষেত্রে যদি আমরা 11 দিয়ে কাটি, এটা আসবে 2, 8 11 88, তাহলে 105 হলে 9 11 99, আর 6 66। 2 দিয়ে এটাকে কাটলে আসবে 448। আর জিনিসটা কি হলো, 448 ইন্টু 7। কিন্তু আমাদের আর স্কোয়ার চাই না, আমাদের চাই আর, অর্থাৎ রুট ওভার 448 ইন্টু 7। এখন এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, তাহলে এই ক্যালকুলেশনটাকে আমাদের আবার বর্গমূল করতে হবে।
তার থেকে ভালো জিনিস হচ্ছে এটাকে আমরা ভেঙে নিই। 448 কে আমরা ভাঙলে কি পাবো? এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ভেঙে নিতে পারি এইভাবে, অথবা উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে নেওয়াটা সবথেকে ভালো। 224, 112, 56, 28, 14, 7, অর্থাৎ কটা 2 আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 7 ইন্টু 7। যখন এর বর্গমূল করবো অর্থাৎ এই সাইনটাকে তুলে দেবো, 2 টু দি পাওয়ার 6 টা কি হিসেবে বেরিয়ে আসবে? কি, অর্থাৎ দুটোর জন্য একটা করে, জোড়ার জন্য একটা করে বেরিয়ে আসবে। আর দুটো 7 থেকে বেরিয়ে আসবে আরেকটা 7। অর্থাৎ এটা হলো 8 ইন্টু 7, দ্যাট ইজ 56। অর্থাৎ যে দড়িটার দৈর্ঘ্য এটা পেলাম আর, আর কি? আর হচ্ছে এইটা। দড়ির দৈর্ঘ্য কি হবে? 56 মিটার। অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট, একটি তারকে বাঁকিয়ে 121 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে পরিণত করা হয়েছে। অর্থাৎ কি ছিল? এরকম একটা তার দেওয়া আছে। এটাকে বাঁকিয়ে নিয়ে কি করা হচ্ছে? একটা বর্গক্ষেত্র বানানো হচ্ছে যার ক্ষেত্রফল 121। আচ্ছা, এই 121 সেমি হবে না, এটা বর্গ সেমি হবে। বর্গ সেমি ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল বলা আছে সেটা বর্গ সেমি হবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121, এর অর্থ বর্গ কি হয় না, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার স্কয়ার সেটা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এ কি হবে? অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কি হবে? এর বর্গমূল, অর্থাৎ 11 সেন্টিমিটার। অর্থাৎ এই যে বর্গক্ষেত্রটা রয়েছে তার বাহুর দৈর্ঘ্যগুলো কি হবে? সব 11 করে। তাহলে পরিসীমা কি হবে, বা পেরিমিটার যেটাকে বলা হয় 4 ইন্টু এ, 4 ইন্টু 11 অর্থাৎ 44 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? বেড়া। অর্থাৎ এই যে তারটা রয়েছে এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 44। অর্থাৎ যে অরিজিনাল তারটা নিয়ে কাজ শুরু করেছিলাম সেটা হচ্ছে 44 সেন্টিমিটার। এখান থেকে আমরা পেয়ে যাবো। এখন বলা হচ্ছে এই তারটাকে একটা সমবাহু ত্রিভুজে পরিণত করলে তার ক্ষেত্রফল কি হবে? এখন এই তারটাকে নিয়ে একটা সমবাহু ত্রিভুজ বানানো হয়েছে। এখন এই তারটার দৈর্ঘ্য কত? 44 সেন্টিমিটার। তাহলে এক একটা বাহু কি হবে? 3 দিয়ে ভাগ হয়ে যাবে। 44/3 সেন্টিমিটার। 44/3 সেন্টিমিটার। জানতে চাইছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বা এরিয়া। কি ফর্মুলা? 4 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ 44/3 ইন্টু 44/3 এত স্কয়ার। যদি আমরা এটা দিয়ে কেটে দিই 11, অর্থাৎ আর কি কাটা যেতে পারে? যদি আমরা এইটার সাথে এটাকে কাটি তাহলে এটা আসবে √3। তাহলে উত্তর আসছে 44 ইন্টু 11 অর্থাৎ 484/3 √3 এত সেমি স্কয়ার। এবার আমরা দেখে নেবো অপশন কি আছে। আচ্ছা, এই অপশনটা 484 হবে। 484 রুট। আচ্ছা, এই অপশনগুলো ঠিক নেই, অর্থাৎ এই অপশনগুলোকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। সঠিক উত্তরটা হবে 484/3 √3 সেমি স্কয়ার। এই অপশনগুলো ঠিক নেই। একটা অপশন ম্যাচ করছে না, আমি অপশনগুলোকে বাদ দিয়ে দিলাম। আমাদের সঠিক উত্তর হবে 484/3 √3। সঠিক উত্তরটা জানতে পারলেই হবে। আমাদের এই অঙ্ক করার সময়তে পুরোপুরি না করলে, শুধুমাত্র যদি অপশন দেখেই আমরা অনেক সময় তো করতে পারবো, সেটা অপশনের উপর ডিপেন্ড করছে। এই ক্ষেত্রে অপশনগুলো ঠিকঠাক দেওয়া নেই। এর সঠিক উত্তরটা হচ্ছে 484/3 √3 সেমি স্কয়ার। কখনো কখনো যে পরীক্ষায় অঙ্ক থাকে সেখানে তো ইচ্ছা করেও আমাদের অপশন ঠিকঠাক দেওয়া থাকে না। আমাদেরকে সঠিক উত্তরটাকে ক্যালকুলেট করলে তাহলেই আমরা বুঝতে পারবো যে যদি দেওয়া আছে কি নেই। যদি সঠিক উত্তর না থাকে সেই ক্ষেত্রে নিশ্চয়ই রিপ্রেজেন্টেশন দেওয়ার ব্যবস্থা থাকবে। আমরা সঠিক উত্তরের দিকে ফোকাস করবো। 484/3 চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তামার তৈরি একটি গোলক যার ব্যাস 18 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে? 9 সেমি। তাহলে একটা গোলক, তার ব্যাসার্ধ বলা আছে 9 সেন্টিমিটার। বৃত্ত নয়, এটা অ্যাকচুয়ালি গোলক। আমি এখানে গোলক বলে লিখে রাখছি। 3D ফিগার, এটা কিন্তু 2D না। গলিয়ে 4 ব্যাসার্ধের কত দৈর্ঘ্যের লম্বা তার তৈরি করা যাবে হিসাব করো। তাহলে এর ব্যাসার্ধটা তো আমি পেয়ে গেলাম r ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। এর আয়তন কি হবে? যে গোলকটা ছিল। আচ্ছা, এই জায়গায় বলে রাখি যে কোনো কিছু গলিয়ে আরেকটা নতুন জিনিস তৈরি করা, এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে আয়তন সমান থাকবে। কি থাকবে? আয়তন সমান থাকবে। আয়তন সমান থাকবে, অর্থাৎ যে আয়তন ছিল পুরনো জিনিসগুলো নতুন জিনিসগুলোর ক্ষেত্রে একই আয়তন থাকবে। তাহলে আমি প্রথমে বের করে নেবো যে গোলকের আয়তন কি ছিল, ভলিউম বা আয়তন কি ছিল। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউ সেমি কিউব। তাহলে 4/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর, অর্থাৎ 9 কিউব সেন্টিমিটার। এটাকে আমরা পাই হিসেবে এখানে রেখে দিতেও পারি, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে দরকার হলে আমরা পায়ের ভ্যালু পুট করে নেব। ইন্টু 7 to 9 সেমি কিউব, 4/3 পাই আমরা রেখে দিলাম। এখন যে তারগুলো তৈরি হবে তাদের ব্যাসার্ধ আমার বলা আছে 4 mm, কিন্তু এই ইউনিটটা আছে এই ইউনিটটা আছে সেন্টিমিটার কোশ্চেনে। এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলে 0.4 সেন্টিমিটার। তারের দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তাহলে
কত দৈর্ঘ্যের, তাহলে সেটা আমরা এক্স ধরে নিচ্ছি। এক্স দৈর্ঘ্যের, এক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের তার তৈরি করা যাবে। তাহলে সেই তারের ভলিউম কি হবে? যেহেতু ভলিউমগুলো সেম সেটা আমরা দেখব। তার হচ্ছে একটা চোঙ। তাহলে এর ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাইটাকে আমি পাই রাখলাম। আর স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধ কি ছিল? 0.4 স্কোয়ার। এইচটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। এখন আমাদের কোশ্চেন অনুযায়ী এই দুটো সেম। যে আগে যে জিনিসটা ছিল তার যা ভলিউম, এখন যে জিনিসটা তৈরি হয়েছে তার ভলিউম, এই দুটোকে ইকুয়াল হতে হবে। যদি ইকুয়াল হতে হয় তাহলে এই পাই এবং এই পাইকে আমি কেটে দিলাম। আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য দুই সাইড থেকে পাই উড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি এর উড়িয়ে দেওয়ার অর্থ পাই দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেওয়া। উড়িয়ে তো যায় না কেউ। পাইয়ের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, অর্থাৎ পাই দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিলে পাই 1 হয়ে যাবে, বোথ সাইডে 1 মাল্টিপ্লাই করলে পাই বাদে বাকি অংশটা থাকবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা x এর ভ্যালু বের করি, x ইকুয়ালস টু কি হবে? পাই এখন নেই। বাকি যে জিনিসটা আছে অর্থাৎ 4 ইনটু 729/3 এখানে আছে। এখানে 0.4 স্কোয়ার অর্থাৎ 0.16 এই জায়গায় চলে আসবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা চলে আসবে 3 দিয়ে কাটলে 243, এবং এই 16টাকে যদি দুটো শূন্য উপরে তুলে দিলাম 4, 4 এ 16। এটাকে আমরা দুইভাবে করতে পারি। এটা দিয়ে কেটে দিয়ে 25, 25 এর সাথে 243 এর গুণ। 75, 5, 7 থাকে 7, 60 অর্থাৎ 6075। এটার ইউনিট আসবে সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার লেখার দরকার নেই, আমাদের অপশনে দেখে নেব। এক্স এর ভ্যালু চলে আসছে 6075 সেন্টিমিটার। এই ক্ষেত্রে কি করলাম আমরা? দুটো জিনিস, একটা ছিল তামার গোলক, সেটাকে গলিয়ে তৈরি হচ্ছে একটা তামার তার। প্রথম কাজ হচ্ছে তামার গোলকের আয়তন বা ভলিউম বের করে নেওয়া। সেটা কিভাবে করলাম? 4/3 পাই আর কিউ এই ফর্মুলা দিয়ে বের করলাম যে এর আয়তন হলো 4/3 পাই ইন্টু 729 সেমি। এটা হচ্ছে তামার গোলকের আয়তন। এবার তৈরি কি করা হচ্ছে? একটা তার। তার মানে হচ্ছে একটা চোঙ। চোঙের ফর্মুলা যা একটা তারের আয়তনের ফর্মুলা তাই। কি ফর্মুলা? পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে দৈর্ঘ্য। আমাদের এইচটাই দরকার, আমি এইচটাকে ধরে নিচ্ছি এক্স সেন্টিমিটার। তাহলে পাইকে পাই রাখলাম, আরটাকে লিখলাম 0.4 স্কোয়ার ইন্টু এক্স। এই দুটো আয়তন সমান হবে। সেই ক্ষেত্রে এক্স কে ক্যালকুলেট করে আমরা বের করলাম 6075। অর্থাৎ যে তারটা তৈরি করা যাবে তার দৈর্ঘ্য হবে 6075 সেন্টিমিটার। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি 5 নম্বর এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেন। একটি ফাঁপা চোঙ। ফাঁপা চোঙটা কিরকম দেখতে হয়? এই হচ্ছে একটা ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের ক্ষেত্রে কি বলা আছে? বাইরের ও ভিতরের ব্যাস। আমি চোঙের মুখটাকে আলাদা করে এঁকে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। ব্যাস বলা আছে। ব্যাসার্ধ কি হবে? 3, এটা হয়ে যাবে 5। অর্থাৎ এই ছোট দৈর্ঘ্যটা হবে 3, এখান থেকে এই বাইরেটা হবে 5 সেন্টিমিটার। সব এককগুলো হচ্ছে সেন্টিমিটারে। এটাকে গলিয়ে সেই একই অঙ্ক একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। এটা বলা আছে ভূমির ব্যাস 8, অর্থাৎ ব্যাসার্ধ হবে 4। এই ক্ষেত্রেও একই জিনিস, যে আয়তনটাকে সমান রাখতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে চোঙের আয়তন বের করে নেওয়া। সেটা ইকুয়ালস টু কি হবে? শঙ্কুর আয়তন। এই দুটো আয়তনকে ইকুয়াল করে আমরা পেয়ে যাব শঙ্কুর উচ্চতা। তাহলে এই যে ফাঁপা চোঙ এর আয়তন কি? সেম ফর্মুলা, কিন্তু যেহেতু ফাঁপা চোঙ, পাই বড় আর স্কোয়ার এইচ মাইনাস হচ্ছে পাই ছোট আর স্কোয়ার এইচ। বড়টা কি আর ছোটটা কি? বড়টা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে শুরু করে বাইরে পর্যন্ত, আর এটা ছোটটা হচ্ছে ভিতরে। এটা ইকুয়ালস টু কি হবে? শঙ্কুর যা ক্ষেত্রফল, ক্ষেত্রফল নয় ভলিউম অর্থাৎ আয়তন, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কারণ এই এইচ আর এই এইচ এক হবে না, এটা আমি শঙ্কুর ক্ষেত্রে এইচটাকে বোঝানোর জন্য আলাদা করে রাখছি। নাহলে মনে হবে যেন দুই সাইড থেকে এইচটা কেটে যাচ্ছে। না, দুই হাইট তো আলাদা, আমাকে শঙ্কুর এই হাইটটাই বের করতে দিয়েছে, সেটাকে আমি আলাদা করে মার্ক করে রাখলাম। আচ্ছা, বোথ সাইড থেকে প্রথমে আমরা পাইকে সরিয়ে দিতে পারি। সরিয়ে দেওয়ার অর্থ কি? না, পাই দিয়ে ডিভাইড করে দিলে পাইটা থাকবে না বোথ সাইডে। তাহলে এখানে বড় আর এর অর্থ হলো 5, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 এইচ মাইনাস ছোট আর হচ্ছে 9, ছোট আর 3 আর স্কোয়ার হচ্ছে 9, 9 এইচ ইকুয়ালস টু কি হবে? 1/3 আর স্কোয়ার। এখানে আর এর ভ্যালু কি হবে? ব্যাস ছিল 8 সেন্টিমিটার, এটা তাহলে হয়ে যাবে 4, 16 ইন্টু এইচ। এই এইচ এর ভ্যালু কি? এখানে আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে টাইপিং মিস্টেক, সেটা হলো যে এই এইচ এর ইনফরমেশনটা এখানে দেওয়া নেই। এই এইচ এর ইনফরমেশনটা কোশ্চেনে বলা আছে যে এই এইচ সমান 7.5 সেন্টিমিটার। এই ইনফরমেশনটা দেওয়া থাকবে। এটা আমার লেখার সময় তো কোনো কারণে মিস হয়েছে। এই এইচ এর ভ্যালুটা দেওয়া আছে 7.5। তো এটা হলো কি? 16H ইকুয়ালস টু 1/3 ইন্টু 16 ক্যাপিটাল এইচ। ইমপ্লাই করছে 16টাকে দুই সাইড থেকে বাদ দিয়ে দিলাম। এইচ এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে 7.3। তাহলে ক্যাপিটাল এইচ এর ভ্যালু হবে 7.3, 7.5 ইন্টু 3 অর্থাৎ 22.5। এই এইচ এর ভ্যালুটা কোথায় পেলাম?
আচ্ছা, কোশ্চেনের মধ্যে এইজ এর ভ্যালুটা বলা আছে। হাইট অফ দি চোঙের হাইট 7.5 বলে বলা আছে কোশ্চেনের মধ্যে। ওটা টাইপিং এর সময় কোনো কারণে মিস্টেক হয়েছে। সেই 7.5 এখানে বসালাম, বোথ সাইড থেকে 16 কেটে গেল। এই এইচ এর ভ্যালু কত পেলাম আমরা? এই দুটোকে ইকুয়াল করে 22.5। দ্যাট ইজ অপশন এ হচ্ছে এই কোশ্চেনের উত্তর। তো এই যে কোনো একটা জিনিসকে গলিয়ে আর একটা জিনিস তৈরি করা, এর প্রধান যেটা কনসেপ্ট, ধারণা, সেটা হলো যে আয়তন এক থাকবে। অর্থাৎ যে জিনিসটাকে গলানো হচ্ছে তার আয়তন, ধরে নিলাম সেই জিনিসটার আয়তন হচ্ছে এ, আর যে জিনিসটা তৈরি হচ্ছে বি। এই দুটোকে ইকুয়াল করব। এখান থেকে যেটা আননোন আছে সেটাকে আমরা বের করে নেব। এই ধরনের কোনো একটা জিনিসকে গলিয়ে আরেকটা জিনিস তৈরি করতে গেলে সব জায়গার একই কনসেপ্ট। শুধুমাত্র ফর্মুলাগুলো ঠিকঠাক বসাতে হবে। সাধারণত এই অঙ্কগুলো গোলক, চোঙ, শঙ্কু এই ৩ টে জিনিস দিয়ে সবথেকে বেশি আসে। সাথে যদি আয়তঘন দেয়। যদি দেয়। না হলে এই ১ম ৩ টের এই আয়তনের ফর্মুলা মনে রাখলে এই ধরনের অঙ্কগুলো ম্যাক্সিমাম করে ফেলা যায়। কারণ ম্যাক্সিমামই এই ধরনের অঙ্কগুলোই দেয় পরীক্ষায়। তো বোঝাই গেল যে গলানোর অঙ্ক দুটো পরপর দেওয়া আছে। এই ধরনের অঙ্ক খুব ইম্পোর্টেন্ট, বহুবার এসছে। কি করতে হবে না, আয়তনগুলোকে সমান করতে হবে। দিয়ে যেটা আননোন থাকবে বোথ সাইডে, একটা সাইডে থাকবে, সেই আননোনটাকে বের করে নিতে হবে। যেটাই আমাদের কোশ্চেনে চেয়েছে, সেই আননোনটাকে আমরা বের করে নেব। এইভাবে মেল্টিং বা একটা ধাতু বা কোনো একটা অন্য জিনিসকে গলিয়ে অন্য একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো দেবে আমরা সবই সলভ করব। আশা করি এই ৫টা যে কোশ্চেন দিলাম, এই ৫টা কোশ্চেন সবারই বোঝা গেছে। এছাড়াও আরো পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে সেগুলো আস্তে, আস্তে দেখতে থাকো। বাড়িতে নিজে যা নিজের মতো করে প্র্যাকটিস করবে। ২০টা কোশ্চেন আছে। এই ২০টা কোশ্চেনের 20 মার্কস, ২০ টায় ২০। এইটা যারা ২০ তে ২০ পেয়ে যাবে, তাদের জন্য পরীক্ষাটা ক্লিয়ার করা অনেকটাই সুবিধা হয়ে যাবে। যদিও ফাইনালি কিভাবে কাট অফ তৈরি হবে সেটা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আছে। এসএলএসটি রেজাল্টের পর অনেকের মাথায় কনফিউশন এসছে, সেটা আসাটাই স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের প্রিপারেশন করে যাবো যাদের দরকার। এইভাবে হবে। থ্যাংক ইউ সবাইকে।